শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 জুন বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সীমান্ত জেলায় প্রতি বছর এনআরসি, মুখ্যমন্ত্রীর মন্তব্যে সরব কংগ্রেস নেতা রিপুন বোরা। এবার 10 থেকে 15% ভাড়া বাড়ছে সব ট্যুরিস্ট ক্যাবেরও। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পরিতোষের পরিবারকে সরকারি অনুদান জেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের। হাইলাকান্দিতে চুরির ঘটনায় অতিষ্ঠ বাসিন্দারা, খুবে ঘেরাও সদর থানা। পুরো ভোটের খসড়া 29 জুন, চূড়ান্ত ভোটার তালিকা 15 জুলাই। ফি মুকুব প্রকল্পের টাকা বকেয়া, অভিযোগ ভিত্তিহীন বলে উড়ালেন শিক্ষামন্ত্রী পেগু। রাজস্ব বৃদ্ধি, বাজেটের আগে দফায় দফায় বৈঠক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। কাটিগুড়া মালিডহর বেহাল যাত্রী সড়কের সংস্কারে দ্রুত ব্যবস্থা দাবি, এনএইচআইডিসিএল কর্তৃপক্ষকে স্মারকপত্র ক্লাবের। কৃত্রিম বন্যা রোধে মিশন ফ্লাড ফ্রি গুয়াহাটি, পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৌশিকের। এবং সর্বশেষ খবরটি হল 22 জুন থেকে কামাখ্যায় শুরু অম্বুবাচী মহাযুগ, 8 লক্ষাধিক ভক্তের সমাগমের সম্ভাবনা। এবারে শুনুন বিস্তারিত খবর। সীমান্ত জেলাগুলিতে প্রতি বছর এনআরসি করা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা রিপুন বোরা। তার অভিযোগ, এনআরসির মতো সংবেদনশীল বিষয়কে বারবার সামনে এনে রাজ্যে বিভ্রান্তি ও আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। গুয়াহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিপুন বোরা বলেন, এনআরসি কোনো সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া নয় যে প্রতি বছর নির্দিষ্ট কিছু জেলায় তা করা হবে। তার দাবি, এনআরসি একটি আইনসম্মত ও সুপ্রিম কোর্টের নজরদারিতে সম্পন্ন হওয়া একটি বিশেষ প্রক্রিয়া। তাই সীমান্ত জেলায় প্রতি বছর এনআরসি করার মতো মন্তব্য বাস্তবসম্মত নয়, বরং তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রিপুনের কথায়, আসামে এনআরসি প্রক্রিয়ার জন্য বহু বছর সময় লেগেছে, বিপুল সরকারি অর্থ ব্যয় হয়েছে, লক্ষ লক্ষ মানুষ নথিপত্র সংগ্রহ করে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছেন। তারপরও চূড়ান্ত এনআরসি কার্যকর করা নিয়ে সরকার এখনও স্পষ্ট অবস্থান নিতে পারেনি। অথচ এখন আবার প্রতি বছর এনআরসি করার কথা বলা হচ্ছে। তার মতে এতে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা আরও বাড়বে। কংগ্রেস নেতার অভিযোগ, সীমান্ত জেলা বলে আলাদা করে কিছু এলাকাকে চিহ্নিত করা হলে সেখানে বসবাসকারী মানুষের মনে অকারণে আতঙ্ক পরিবেশ সৃষ্টি হবে। বিশেষ করে দরিদ্র, শ্রমজীবী এবং নথিপত্র সংক্রান্ত সমস্যায় থাকা মানুষই সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়বেন। নাগরিকত্বের প্রশ্নে সরকারের উচিত স্পষ্ট, আইনসম্মত ও মানবিক অবস্থান নেওয়া, মন্তব্য করেন তিনি। রিপুন বোরা আরও বলেন, বিদেশি শনাক্তকরণ বা নাগরিকপঞ্জি নিয়ে সত্যি যদি সরকারের সদিচ্ছা থাকে, তবে আগে পূর্বে এনআরসির প্রক্রিয়া নিয়ে অবস্থান পরিষ্কার করা হোক। চূড়ান্ত তালিকা, আপত্তি, সংশোধন এবং ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানো হোক। তার বদলে প্রতি বছর এনআরসির মতো মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে কংগ্রেসের বক্তব্য, এনআরসি ইস্যুতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে রাজনৈতিক মেরুকরণের চেষ্টা করছে। রিপুন বোরা দাবি করেন, আসামের মানুষ শান্তি, উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা চান। নাগরিকত্বের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে অস্পষ্ট মন্তব্য রাজ্যের সামাজিক পরিবেশের পক্ষে ভালো নয়। পরবর্তী খবরটি হল, হাইলাকান্দিতে চুরির ঘটনায় অতিষ্ঠ বাসিন্দারা, খুবে ঘেরাও সদর থানা। হাইলাকান্দি শহরে লাগাতার চুরির ঘটনায় খুবই ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। শহরের 6 ও 7 নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলাও ছিলেন, মিছিল করে হাইলাকান্দি সদর থানায় পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের মূল দাবি ছিল দ্রুত চোরদের গ্রেফতার, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা। স্থানীয়দের অভিযোগ, গত মাত্র 10 দিনের মধ্যে নতুনপাড়া ও কালীবাড়ি রোড সংলগ্ন এলাকায় অন্তত 6টি চুরির ঘটনা ঘটেছে। বিভিন্ন বাড়ি থেকে সোনা গয়না, নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে গত রবিবার নূতনপাড়ার ঐতিহাসিক বানেশ্বর শিব মন্দিরে সংঘটিত চুরির ঘটনা। ধর্মীয় স্থানেও চুরির হানায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবারের বিক্ষোভে অংশগ্রহণকারীরা থানার সামনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন এবং অভিযোগ করেন যে একের পর এক চুরির ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা যায়নি। পরে তারা সাব ইন্সপেক্টর নিশিকান্ত দেবের হাতে একটি লিখিত স্মারকলিপি তুলে দেন।
স্থানীয় বাসিন্দা মনজিৎ দাস বলেন, গত 10 দিনে অন্তত 6টি চুরি হয়েছে। আমাদের ঐতিহাসিক বানেশ্বর শিব মন্দিরে রক্ষা পায়নি। বহু পরিবার তাদের সোনার গয়না ও মূল্যবান সামগ্রী হারিয়েছেন। মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের আরও সক্রিয় ভূমিকায় আমরা আশা করছি। পরবর্তী খবরটি হলো, শিলচর পৌর নিগম নির্বাচনের ওয়ার্ড ভিত্তিক খসড়া ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেছে। এই খসড়া তালিকা থেকে নাম সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। নিগম নির্বাচনের এই প্রক্রিয়া সম্পর্কে কাছাড়ের জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায় মঙ্গলবার জানিয়েছেন, নতুনভাবে 42টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে শিলচর পৌর নিগম এলাকা। প্রথম পর্যায়ে 2025 সালে ওয়ার্ড অনুযায়ী এলাকা নির্ধারণ হওয়ার পর সরকারের তরফে ভোটার তালিকার এক প্রস্তর সংশোধন হয়েছিল। তখন এতে নামও অন্তর্ভুক্ত করেছিলেন নাগরিকরা। আগে সংশোধন হওয়া ওই তালিকাকে খসড়া হিসেবে প্রকাশ করা হবে। খসড়া তালিকা প্রকাশিত হবে আগামী 29 জুন। রাজীব রায় জানিয়েছেন, পৌর নিগমের ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকার যে সংশোধন আগে হয়েছিল, এর সঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনের ভোটার তালিকাকে মেলানো হবে। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচন হওয়া ভোটার তালিকায় নাম রয়েছে, অথচ ওয়ার্ড ভিত্তিক তৈরি নিগমের পুরনো খসড়া তালিকায় ভোটার হিসেবে নাম নেই। সেটা মিলিয়ে দেখে নাম অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হবে নাম বাতিল এবং কর্তনেরও। পুর নিগম নির্বাচনের আগে ভোটার তালিকার এই সংশোধন প্রক্রিয়ায় নাম অন্তর্ভুক্ত করতে ফর্ম 1 পূরণ করে জমা দিতে হবে। এর মধ্যে যারা নির্ধারিত 42টি ওয়ার্ড এলাকা ছেড়ে স্থায়ীভাবে অন্যত্র চলে গেছেন, কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে, এইসব ক্ষেত্রে নাম বাদ দেওয়া বা কর্তন করার জন্য ফর্ম 2 পূরণ করতে হবে। আর নামের বানান কিংবা পদবিতে ভুল থাকলে তা সংশোধন করতে পূরণ করতে হবে ফর্ম 3। রাজীব রায় জানান, এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যে 42টি ওয়ার্ডে 42 জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার নিযুক্তি দিয়েছে। যেহেতু 29 জুন প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, ফলে ওই দিন থেকেই আবেদনের ভিত্তিতে নাম অন্তর্ভুক্তি বাতিল এবং সংশোধন করাতে পারবেন নাগরিকরা। সংশোধন প্রক্রিয়া চলবে টানা 1 সপ্তাহ, অর্থাৎ আগামী 6 জুলাই পর্যন্ত। জমা পড়া আবেদনপত্রের উপর 7 জুলাই থেকে শুরু হবে শুনানি সম্পন্ন হওয়ার পর আগামী 15 জুলাই প্রকাশিত হবে শিলচর পৌর নিগম নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা। পরবর্তী খবরটি হল, ফি মুকুব প্রকল্পের টাকা বকেয়া, অভিযোগ ভিত্তিহীন বলে উড়ালেন শিক্ষামন্ত্রী পেগু। রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ফি মুকুব প্রকল্পের অর্থ রিলিজে বিলম্বের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রী জানান, 2025-26 শিক্ষাবর্ষের জন্য ফি মুকুব প্রকল্পের আওতায় রাজ্য সরকার ইতিমধ্যে 204.94 কোটি টাকা রিলিজ করেছে। পাশাপাশি 2024-25 শিক্ষাবর্ষের বকেয়া অর্থ সম্পূর্ণরূপে পরিশোধ করা হয়েছে বলে তিনি স্পষ্ট করেন। শিক্ষামন্ত্রী পেগু বলেন, কলেজগুলিতে ফি মুকুব প্রকল্পের অর্থ পৌঁছায়নি এবং দাবি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। তিনি জানান, প্রকল্পের আওতায় এখনও প্রায় 30 কোটি টাকা বিতরণ বাকি রয়েছে। তবে রাজ্য বিধানসভার বর্তমান বাজেট অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওই অর্থ ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। ডক্টর পেগুর মতে, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে চালু হওয়া এই প্রকল্প বাস্তবায়নে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, যোগ্য কোনো শিক্ষার্থী যেন আর্থিক সমস্যার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সম্প্রতি বিভিন্ন মহলে কলেজগুলোকে অর্থ রিলিজে বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর এই স্পষ্টীকরণ সামনে আসে। তিনি স্পষ্ট করেছেন, উচ্চশিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে ফি মুকুব প্রকল্প রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং এটা অব্যাহত থাকবে। পরবর্তী খবরটি হল, করদাতা ও ব্যবসায়ীর উপর অতিরিক্ত কর না চাপিয়ে কীভাবে রাজস্ব বাড়ানো যায়, সেই লক্ষ্যে দফায় দফায় বৈঠক করেছেন রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মন্ত্রী বড়ুয়া করদাতার সম্প্রসারণ ও প্রযুক্তি নির্ভর রাজস্ব সংগ্রহের উপর জোর দিয়েছেন। কর কমিশনের কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বিভাগের সামগ্রিক খাতের মূল্যায়ন সহ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে রাজস্ব সংগ্রহের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। এই বৈঠকে কর কমিশনার বিভাগের কাজকর্ম, রাজস্বের গতিধারা, কর আরোপের ব্যবস্থা ও বর্তমানে বলবৎ থাকা বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তিনি তথ্য তুলে ধরেন। বৈঠকে মন্ত্রী বড়ুয়া কর বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গে বিভিন্ন জেলার আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেন। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া করের পরিসর সম্প্রসারণ ও উপযুক্ত ব্যক্তি তথা প্রতিষ্ঠানকে
করের আওতায় আনার উপর জোর দেন। মন্ত্রী উল্লেখ করেন, রাজ্যের জনসংখ্যার তুলনায় করদাতার অনুপাত দেশের গড় অনুপাত থেকে কম। সেজন্য তিনি বিভাগের আধিকারিকদের স্বেচ্ছামূলকভাবে করের পরিসর সম্প্রসারণের ক্ষেত্রে প্রচেষ্টা হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়াও রাজস্ব লোকসান রোধ করতে নিরীক্ষণ ব্যবস্থা শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে কর ফাঁকি রোধে প্রশাসনকে অধিক স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও পর্যালোচনা করেন তিনি। রাজ্যে রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে ব্যবসায়ী ও বাণিজ্যিক গোষ্ঠীর অবদানের কথা স্বীকার করে মন্ত্রী কর আধিকারিকদের প্রকৃত ব্যবসায়ী ও সময়মতো কর দেওয়া প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত ও প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেন। একই সময়ে যেসব প্রতিষ্ঠান কর আদায়ের ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নেয় বা সময়মতো কর আদায়ের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করে না, তাদের উপর নজর রাখতে গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। পরবর্তী খবরটি হল, কৃত্রিম বন্যা রোধে মিশন ফ্লাড ফ্রি গুয়াহাটি পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৌশিকের। গুয়াহাটি মহানগরীতে দীর্ঘদিনের কৃত্রিম বন্যা সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আজ পুরসেবা ভবনে মিশন ফ্লাড ফ্রি গুয়াহাটি শীর্ষক এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন জলাবদ্ধতা প্রবণ এলাকার সমস্যা চিহ্নিতকরণ, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে গুয়াহাটিতে কৃত্রিম বন্যার মূল কারণসমূহ পর্যালোচনা করে সমস্যার স্থায়ী প্রতিকারের জন্য একাধিক কর্মপরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। শহরের ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ, জল নিষ্কাশন পথের প্রতিবন্ধকতা দূরীকরণ এবং ভবিষ্যতে জলাবদ্ধতা রোধে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা মত প্রকাশ করেন যে সমন্বিত পরিকল্পনা, প্রযুক্তি নির্ভর নজরদারি এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গুয়াহাটিবাসীকে কৃত্রিম বন্যার দুর্ভোগ থেকে অনেকটাই মুক্তি দেওয়া সম্ভব হবে। আগামী দিনে মিশন ফ্লাড ফ্রি গুয়াহাটির অধীনে আরও গতিশীলভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী খবরটি হল, আগামী 22 জুন থেকে শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে শুরু হতে চলেছে অম্বুবাচী মহাযজ্ঞ। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের আগমনে মুখর হয়ে উঠবে নীলাচল পাহাড়। প্রতি বছরের মতো এবারও অম্বুবাচী মেলায় বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটকের সমাগম হবে বলে প্রশাসনের অনুমান। ভক্তদের সুবিধার্থে ইতিমধ্যে নেওয়া হয়েছে একাধিক বিশেষ ব্যবস্থা এবং জোর কদমে চলছে প্রস্তুতি। জানা গেছে 22 জুন সকাল 8:43:39 অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হবে। সেই সময় থেকেই কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে। আগামী 26 জুন অম্বুবাচীর নিবৃত্তি ঘটবে। এরপর দেবীর স্নান আচার সম্পন্ন হওয়ার পর পুনরায় ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। অম্বুবাচী চলাকালীন ভক্তদের জন্য কামাখ্যায় যাতায়াতের সময় নির্ধারণ করা হয়েছে। সকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাদকদ্রব্য সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ভক্তদের জুতা বা স্যান্ডেল পরে পাহাড়ে না ওঠার আহ্বান জানানো হয়েছে। যানবাহন চলাচলের ক্ষেত্রেও বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে। নার্সারি পয়েন্ট থেকে সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার যানবাহন মন্দির চত্বরে প্রবেশের অনুমতি পাবে। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত খাদ্য সামগ্রী বহনকারী যানবাহন চলাচল করতে পারবে। পথঘাটে কার্পেটিং, গণঘোষণার ব্যবস্থা এবং খাদ্যের মান পর্যবেক্ষণে খাদ্য পরিদর্শকদের মোতায়েন করা হবে। ভক্ত ও কর্মীদের সুবিধার্থে ফেরি কার পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও প্রবীণ নাগরিকদের জন্য থাকবে আলাদা সুবিধা। পান্ডু রুট এবং সোনারাম স্কুল খেলার মাঠ থেকে ফেরি কার পরিষেবা চালু থাকবে। মন্দির চত্বর সহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনাতেও আনা হয়েছে একাধিক পরিবর্তন। পান্ডু ফটগামী যানবাহন আদাবাড়ি হয়ে চলাচল করবে। জালুকবাড়ি দিক থেকে আসা যানবাহন মালিগাঁও পর্যন্ত যেতে পারবে না। পাবলিক বাস উড়ালপুল ব্যবহার করতে পারবে, তবে সার্ভিস রোড দিয়ে যাত্রীবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া পার্কিংয়ের জন্য একাধিক নির্দিষ্ট স্থান চিহ্নিত করা হয়েছে। অম্বুবাচী মেলার সময় রাস্তার ধারে কোনো যানবাহন পার্ক করা যাবে না। প্রশাসনের অনুমান, এবার অম্বুবাচী উপলক্ষে প্রায় 8 লক্ষ পর্যটক ও ভক্ত কামাখ্যায় সমবেত হতে পারেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।